আওয়ামী লীগ নেতার বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে কমপক্ষে 20 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। আওয়ামী লীগের সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা পেয়েছে র্যাব। নগদ টাকার পরিমাণ 1 কোটি টাকার বেশি আর স্বর্ণের পরিমাণ 720 ভরি। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না। এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ পারমিশনে করেছেন। এই মোদির যে পতন, এই পতনের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 7টি কারণ আজ আমি আপনাদেরকে বলবো। এই 7টি কারণের মধ্যে অর্ধেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাল টাকা সহ ধরা খেলেন আওয়ামী লীগের বড় বড় এমপি এবং মন্ত্রীরা, সাথে সাথে কিন্তু ফেসে গেলেন শেখ হাসিনা। অবশেষে কি শেখ হাসিনার পদত্যাগ ছাড়া সামনে কোনো রাস্তা নেই? বিএনপির বড় বড় নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের পিছনে ভালোভাবে লেগে গিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কিন্তু শেখ হাসিনাকে এখনও চাপ দিয়েছে, বলেছে তুমি তোমার এমপিদের সাথে তুমি এই জাল টাকার সাথে জড়িত রয়েছে, এমন কথা কিন্তু বলেছে যুক্তরাষ্ট্র কিন্তু সে এ কথা বলে ক্ষান্ত যাননি, সে কিন্তু বেনজির আহমেদের ইস্যুতেও শেখ হাসিনাকে টেনে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখানোর চেষ্টা করব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে গেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। দেশের বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জের কেন্দ্র, তারপর বিভিন্ন জেলায় তার শত শত বিঘা, শত শত একর সম্পত্তির খবর আমরা জেনেছি, ফ্ল্যাটের খবর জেনেছি, নানা কিছু, টিভির মালিকানা, শেয়ার মার্কেট, হোটেল ব্যবসা, এই যাবতীয় সম্পত্তি বেনজির স্রেফ ডাকাতি করেছেন। অন্য ডাকাতদের সাথে বেনজির একটা ডিফারেন্স আছে। অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করা, যে তুমি ডাকাতি করো, আমি তোমাকে রক্ষা করবো, তুমি আমার লোক। এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ পারমিশনে বেনজির করেছেন। কেন করেছেন আমরা জানি, সরকারকে ক্ষমতায় থাকার জন্য, রাখার জন্য তিনি যাতা করবেন। মজা হচ্ছে এই বেনজিরের এই ডাকাতির সম্পদও বৈধ হয়ে যেতে পারত। আমাদের মনে হয়, গতকাল আমি নাম নিয়ে কথা বলেছি, কিন্তু যেহেতু স্পেসিফিকলি এরকম একটা প্রশ্ন এসেছিল গতকাল বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন, সেখানকার ওই জবাবটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিনা প্রশ্নে যে 15% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে, তাতে বেনজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কিনা। বলছেন, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এই সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। আচ্ছা, না আলোচনা চল, তখন ওনাকে যখন জিজ্ঞেস করা, তুমি বলছে এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এ ধরনের আয় কিভাবে বৈধ হবে? অর্থনৈতিক উপদেষ্টা জনাব বশিউর রহমান বলছেন, সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক তথ্য অনুসন্ধান করছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে। এখানে আবার কালো টাকা সাদা কারণের ক্ষেত্রে বলছে যারা টাকা দেখান নাই ইত্যাদি, বৈধ আয় দেখাতে ভুলে গেছেন, জমি বিক্রির টাকা ইত্যাদিতে প্রধানমন্ত্রী যা বলেছেন। কিন্তু ইন্টারেস্টিং প্রশ্নের জায়গাটা আমি একটু অ্যাড্রেস করি, জানা বেনজিরকে দিয়ে জিনিসটা বুঝি। সাম্প্রতিক সময় সরকারের বিভিন্ন পদে যারা আছেন, গুরুত্বপূর্ণ পদে, তারা এক একজন কিছু ব্যতিক্রম ছাড়া এক একজন এই ডাকাতিই করছেন। দিস ইজ দ্য ট্রেড অফ, আই টোল্ড রিপিটেডলি। শুধু সেটা না, সরকারের আরো নিচু পর্যায়ে যারা আছেন, এটা শুধু পুলিশ বা প্রশাসন না, আরো যত সরকারি অফিস, ভূমি অফিস, বিআরটিএ, গ্যাসে যারা কাজ করেন, ওয়াসায় যারা কাজ করেন, জাস্ট ডাকাতেই ভরপুর আমাদের এখানে। আমরা খুব ভালো মতো জানি, আমি বারবার বলছি, আমরা ওইসব সেবা নিতে যাই, সেসব সেবা নিতে গিয়ে আমাদের কি হয় আমরা খুব ভালো মতো জানি। সরিয়ে রেখে যারা বেনজিরের মতো এত ভয়ঙ্কর এক ডাকাতকে নিয়ে যেতে কথা বলে, এই ডাকাতও যদি ওই মামলায় না পড়তেন, আইনি প্রক্রিয়া তথাকথিত এর মধ্যে না পড়তেন, তাহলে কিন্তু উনি ওনার টাকা সাদা করে ফেলতে পারতেন। মানে কোনো প্রশ্ন নেই। মানে প্রধানমন্ত্রী, এমনকি এই যে এনবিআর চেয়ারম্যান, প্রধানমন্ত্রী যেহেতু বলছেন, তাদেরকে এটাই শিখিয়ে দেওয়া হয়েছে যে কিছু বৈধ উৎসের অপ্রদর্শিত অর্থকেই তারা ইন্ডিকেট করতে চাইছেন। উত্তর হচ্ছে একেবারেই না, এটা একেবারেই ভুল কথা। এটা স্পেসিফিকলি যে কোনো অন্যায়ের টাকা, যে কোনো ভাবে আপনি টাকা উপার্জন করেন সেটা করতে পারেন। তার মানে কথাটা হচ্ছে এই, যেন বেনজির যদি আইনি প্রক্রিয়ার মধ্যে না পড়তেন, তার যদি মনে হতো, না মনে হয় না, আমি আগেও বলেছি, রেপিটেশন হচ্ছে, তারপরে এই পয়েন্টে একটু কথা বলে যাওয়া দরকার আমার মনে হয়, 15% উনি দেবেন কেন? 15% উনি দেবেন কেন? ওনার তো সেই হ্যাডাম আছে যে উনি দেশে বসে থেকে ওনাকে
এমবিআর খোঁজ করতে যাবে, মানে কার ঘাড়ে কয়টা মাথা, এনবিআর ঘাড়ে কয়টা মাথা, রীতিমতো এমপি টেম্পিকে তুলে নিয়ে গিয়ে তার টিভি চ্যানেল লিখে ফেলেছেন না, যেন রফিকুর রহমান রেখেছে তার সকল সিটিজেন টিভি। তখন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন 18 নির্বাচনের আগে এরপরে 2বার এমপি হয়েছেন পরপর। এইরকম হ্যাডাম আছে, সক্ষমতা আছে, তারা 15% দেবেন কিনা, কিন্তু টেকনিক্যালি আমরা এটা বুঝি। সুতরাং এই যে 15% দিয়ে ফ্ল্যাট 15% দিয়ে যে কোনো কাউকে কোনো প্রশ্ন ছাড়া টাকা সাদা করতে, বৈধ করতে আপনি দেন, তার মানে আপনি এরকম ডাকাতদেরকে, এরকম ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে আপনি আসলে এই সুযোগটা দিচ্ছেন যে এটা করতে পারে। আনার চাইলে তার সোনা চোরাচালানের টাকা সাদা করে ফেলতে পারতো যে কেউ। সুতরাং এইটার ব্যাপ্তি বা এটার দর্শনগত দিক যদি আমরা চিন্তা করি, একটা স্টেট যখন এই আইন করে, কতজন করবে সেই প্রশ্ন না, এটা করে না, আমরা আগেও বলেছি, কিন্তু কতজন করে তার চাইতে জরুরি কথা আপনি কাকে সুযোগ দিতে। তার মানে ফিলোসফিক্যালি আপনি ডাকাতদের পাশে থাকছেন। সরকারি কাজটা করে কারণ এই ডাকাতদেরকে দিয়েই সরকার ক্ষমতায় থাকে, এই চোররাই সরকারকে ক্ষমতায় রাখে, এই দস্যুরাই সরকারকে ক্ষমতায় রাখে, সে কারণে এই কাজটা করেন। জাস্ট একটা আইনি প্রক্রিয়া আছেন বলে বেনজির পারছেন না, না হলে উনি পারতেন। অন্য বেনজিররা সম্ভবত এবার এটা করে ফেলবেন, যেহেতু এক বেনজিরের সমস্যা হয়েছে। এরকম বেনজির আরো অনেক আছে, একটু কম একটু বেশিও আছে, আমরা জানি নাই আছে। এই মোদির যে পতন, এই পতনের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে 7টি কারণ আজ আমি আপনাদেরকে বলবো। এই 7টি কারণের মধ্যে অর্ধেক হলো অপার্থিব আর অর্ধেক হলো পার্থিব। অর্থাৎ মানুষের কর্ম দ্বারা এই পরাজয় নিশ্চিত হয়েছে, আর দ্বিতীয়ত যেটা অপার্থিব সেটা হলো মানুষের অভিশাপ দ্বারা তার এই পরাজয় নিশ্চিত হয়েছে। আপনারা জানেন যে ভারতে প্রায় 120 কোটি বা 30 কোটির মতো মানুষ রয়েছে, আর বাংলাদেশে রয়েছে 18 কোটি মানুষ। এবং এই 18 কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের যে মানে ঘেরাও করা 7টি রাজ্য রয়েছে, সেই রাজ্যের লোকসংখ্যা প্রায় 50 কোটি। তো এই 50 কোটি আরো বেশি হতে পারে, 50 থেকে 60 কোটির মতো হতে পারে এই 7 সিস্টারের অধিবাসী। তো এই 7টি রাজ্যই আপনি ঘুরে দেখুন, সেখানে মোদির ভূমিধস পরাজয় হয়েছে। এবং বাংলাদেশ ঘেরাও করা এই 7টি যে রাজ্য রয়েছে, সেখানে হাজার বছর ধরে ও বাংলার মানুষ এ বাংলার মানুষ, ও পাশের আসামের মানুষ এ পাশের বাংলার মানুষ, ও পাশে ত্রিপুরার মানুষ এ পাশে বাংলার মানুষ, ও পাশে নাগাল্যান্ডের মানুষ এ পাশের বাংলার মানুষ, ওই পাশের মিজোরামের মানুষ এই পাশের বাংলার মানুষ, তো ওই পাশে ঝাড়খণ্ডের মানুষ এই পাশের বাংলাদেশের মানুষ, সব মিলিয়ে হাজার বছরের একটা এদের মেলাবন্ধন রয়েছে। তো সব মিলিয়ে যদি আপনি বাংলাদেশের 18 কোটি ধরেন, আর ও পাশের যদি আরো 52-53 কোটি ধরেন, তাহলে 70 কোটি মানুষ সরাসরি এই নির্বাচনে মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছে। কেন অভিশাপ দিয়েছে? প্রথমত তার মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্য, দ্বিতীয়ত তার অতিমাত্রায় হিন্দু ইজমের জন্য, তৃতীয়ত বাংলাদেশের উপর তার যে জুলুম এবং অত্যাচার, এবং এদেশের পুরো নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দেওয়া থেকে শুরু করে এই যে বাংলাদেশে মোদির নেতৃত্বে যে নির্বাচনগুলো, দুটো নির্বাচন বাংলাদেশে হয়েছে পর্যবেক্ষণে ভারতের দাদাগিরিতে, এই দুটো নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিয়ে এখানের অনেক মন্দ বিষয়গুলো, যেগুলো হয়তো ভারতীয় পরামর্শ দিয়েছিল, তো সেই বিষয়গুলো এবার নরেন্দ্র মোদী তার নিজ দেশে আংশিকভাবে সেটি বাস্তবায়নের চেষ্টা করেছে। সেই চেষ্টার ফলে কি হলো, ভারতীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে গিয়েছে। এবং সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেপ্তার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, মানে নানা রকম যে বিনা ভোট, রাতের ভোটের যে ছলচাতুরি, এসবই তারা করার চেষ্টা করেছে। এবং এখন বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে, এরকম ভারতের যে মিডিয়াগুলো, সেগুলোকে বলা হয় মোদি মিডিয়া। মোদির বিরুদ্ধে সেখানে কোনো মিডিয়া নেই, সেই মোদি মিডিয়া দিয়ে মোদির বাইরে যে কোনো কিছু নেই, এইটা একটা যাকে বলে মিডিয়া ঝড় তোলার চেষ্টা করা হয়েছে। এবং সেখানকার যে অলিগার শ্রেণী তারা সে তৈরি করেছে, যাদের হাতে টাকা আছে, ক্ষমতা আছে, এদের মাধ্যমে সেখানকার বুদ্ধিজীবী, সেখানকার যারা লোকজন রয়েছে, তাদেরকে দিয়ে এই বুথ ফেরত জরিপ থেকে শুরু করে আরো অনেক কিছু তিনি করার চেষ্টা করেছেন, যেগুলো মানুষ বুঝেছে। কিন্তু ওভাবে বাংলাদেশে যেভাবে মজলুম, ওভাবে ভারতের অনেক লোকজন মজলুম হয়ে তারা অভিশাপ দিয়েছে, এবং সেই অভিশাপের নেতৃত্বটা গিয়েছে এই বাংলাদেশের মানুষের মনোবেদনা এবং কষ্ট। আমাদের সেই সীমান্তের গুলি, আমাদের সেই তিস্তা প্রকল্পে বাধা সৃষ্টি করা, তিস্তার পানি না দেওয়া, এরপরে তাদের একেবারে অনুগত যারা লোকজন রয়েছে তাদেরকে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে রথী মহারথী হিসেবে প্রতিষ্ঠিত করে, এরকম নানা কর্মকাণ্ড করে তিনি এই বাংলাদেশের মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছেন। এবং সেই অভিশাপের সঙ্গে আবার সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে তারা সেখানে যোগ দিয়েছে। এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করে
যেটি কেজরিওয়াল সেখানে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনকে মোদি ফলো করার চেষ্টা করছে। তো এর ফলে কি হলো, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের অনেক সাধারণ যারা জনগণ, সেই 130 কোটি থেকে যদি 52 কোটি বাদ দেন তাহলে বাকি যারা জনগণ রয়েছে তাদের একটা বিরাট অংশ কিন্তু মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছে। তা আমার দৃষ্টিতে যে তার যে 7টি কারণ, সেই 7টি কারণের মধ্যে প্রথম কারণ হলো বাংলাদেশের মানুষের অভিশাপ। দ্বিতীয় যে কারণটি সেটি হলো মোদী নিজেকে অবতার হিসেবে, দেবতা রূপে, এ যুগের দেবতা রূপে, এ যুগের রাম রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি যেভাবে ধর্মকে পুঁজি করেছেন, যেভাবে মন্দিরে গিয়ে শুয়ে পড়েছেন, যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন, এবং তার যে এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি, এটি যে কোনো কারণে হোক না কেন আসমানের মালিক, এটি তিনি বরদাস্ত করেননি। অতীতে যারাই এরকমভাবে নিজেদেরকে ঈশ্বর বানানোর চেষ্টা করেছে, ঈশ্বরের প্রতিভূ বানানোর চেষ্টা করেছে, অলি আল্লাহ গাউস কুতুব সেজে মানুষকে প্রতারণা করার চেষ্টা করেছে, তারা সবাই কিন্তু এইভাবে খোদাই গজবের মধ্যে পড়েছে। এটি গেল 2 নম্বর কারণ। 3 নম্বর যে কারণ, সেই 3 নম্বর কারণ হলো মোদির রাজনীতির কতগুলো বেসিক বা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে। তিনি আরএসএস করতেন, এবং সেই আরএসএসটা আপনারা জানেন যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বা মুখার্জি, বাংলার বাঘ, যুক্ত বাংলার বাঘ। আমাদের শের বাংলাকে ফজলুল হককে বলা হয় এই বাংলার বাঘ, আর পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মিলিয়ে যখন ব্রিটিশ ভারত ছিল তখন সেই ব্রিটিশ ভারতে বাংলার বাঘ যিনি উপাধি পেয়েছিলেন তিনি হলেন স্যার আশুতোষ মুখার্জি। তো আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি একসময় সেই যে প্রথম বেঙ্গল যে ইলেকশন হলো, অবিভক্ত বাংলার ইলেকশন হলো, যেটার প্রধানমন্ত্রী হলেন আমাদের শের বাংলাকে ফজলুল হক, এবং সেই শের বাংলা ফজলুল হকের ক্যাবিনেটের তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামা হক সেই যে মন্ত্রী পরিষদ ছিল বা সরকার ছিল, সেই শ্যামা হক সরকারের শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আশুতোষ মুখার্জির ছেলে, তিনি আরএসএস এর প্রতিষ্ঠাতা ছিলেন, এবং সেই আরএসএসই উগ্র যে হিন্দুবাদিত্ব দল, এটির কর্মী এই এখনকার নরেন্দ্র মোদী। তো এই আরএসএসকে এইবার এই নির্বাচনে ইগনোর করা হয়েছে, এবং বিজেপির অনেক যারা কর্তা ব্যক্তি তারা বলেছেন যে একটা সময় আমরা ছোট ছিলাম তখন আরএসএস এর সহযোগিতা দরকার ছিল, এখন আমাদের আর আরএসএস এর দরকার নেই। এবং বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ যেভাবে ইনু সাহেবকে, মিনু সাহেবকে, টিনু সাহেবকে রিগ্রেট করেছে, বিএনপি যেভাবে তার ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে রিগ্রেট করেছে, এবং এর ফলে আওয়ামী লীগ এবং বিএনপির যে পরিণতি হয়েছে বা হবে, ঠিক একই পরিণতি কিন্তু সেখানে হয়েছে যে আরএসএস এর যারা নিবেদিত প্রাণ, যাদের হাত ধরে আজকের বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে, এবং বিজেপি বলতে যা বোঝায় এটা আরএসএস এর সৃষ্টি। তো সেই প্যারেন্ট যে অর্গানাইজেশন, এটিকে ইগনোর করার ফলে দেখা গেল যে কট্টরপন্থী যারা ভারতীয় ধর্মগুরু রয়েছেন তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এটা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি অ্যাভেলেবেল। এটা বাংলাদেশে আমরা এটা তৈরি করি অবৈধ, কিন্তু যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য, কোনোটা অবৈধ কাজের জন্য না। এই বাংলা টাকাটাও যেভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটাও ওইভাবে বানায়। ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে, রাজশাহীর লোকে নিয়ে কোথায় বিক্রি করে সেটা আমি বলতে পারবো না। রাজশাহী থেকে একজনই আসতো? একজন আসতো। তো আপনারা এই যে কাজগুলো করতেছেন, বিক্রি করে কি হবে? ইজ্জত মান যাত্রা যার গেছে, এখন ভয় করে কি হবে? এই যে আপনারা মিডিয়া দেখাচ্ছেন সারা বিশ্বে, খালি বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ দেখতেছে। আমি আজ বাদে কালকে বাইরে আসবো, আমার আরো 5 জন দেখবে, চিনবে, তাহলে আমার শরম রেখে কি হবে? আমার পাশার কাপড় তো উঠে গেছে, তাহলে আমার শরম রেখে কোনো লাভ নাই। আচ্ছা, তাহলে এখন বের হয়ে সিদ্ধান্ত দিতে পারবো না, আবার তো এটা বলতে পারবো না আমি এখন কি করবো, ভালো হবো না এ করবো, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি বেঁচে থাকবো না মরে যাবো তারও তো কোনো নিশ্চয়তা নাই। আমি বেঁচে থাকবো না মরে যাবো তার কোনো নিশ্চয়তা আছে? আমি বের হতে চাইলে আমার একটা কিডনি নষ্ট, আমার পাও ভাঙা, আমার হাত ভাঙা, আমার মেরুদণ্ড 3টা হাড্ডি ক্ষয়। কেন আপনার হাতটা ভাঙছে? হাতও ভাঙিয়ে দেয় না, এই যে গেছে কোরবানি পড়ে যায় পা ভাঙিয়ে গেছে, এই যে হাতটা ভাঙা, আমার ডান কিডনিটা টোটাল নষ্ট। আমি বেঁচে থাকবো না মরে যাবো তার কোনো গ্যারান্টি আছে? আমি বেরোনোর কথা আমি কীভাবে বলবো? আমার 3টা সন্তান, এই যে আমার নিষ্পাপ সন্তান, সে তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধের কারণে আমার সন্তান, আমি কোলে গিয়ার বাবু আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, আমার বাবা চাই সাথে লড়তে ছিলেন না। বেতন দিতেন না? কাশীপুর কেন্দ্রীয় কারাগারে গেছিলাম, আমার হাজবেন্ড তখনও ভিতরে ছিল। মূলত আমি এই ব্যবসা করতাম না, যে আইস আমার কাছে পাইছে, আমার হাজবেন্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, তো আর আমার বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারা দিয়ে যেতে। তখন নার্কোটিক্সের টিম আমার বাসায় আসে, যা পার পাইছে
জি। এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে। এখন সেই ঈদ উপলক্ষে অনেকদিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল, তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম। আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে, নিরাপত্তার সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে। এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নানাচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। তো আমরা বাংলাদেশ কখনোই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হবেন না, এটা আমরা বলতে পারি। সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদয় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। 6 টাকা 9 টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালাতে হয়, নানা রকমের মত বিনিময় হয়, ওনারা আরও আন্তরিক হবেন, তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য। তো আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব, এরা কতগুলো তৈরি করেছিল। যেমন ওনারা এক ভদ্রমহিলার কাছে 50টা বান্ডেল, প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে মাত্র 15 দিন আগে। তার মানে একজনকেই যদি সে 50 লক্ষ টাকা দিতে পারে, এর মানে তার যদি 15 জন 20 জন এরকম পাইকার থাকে, তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে। আমরা সেই কারণে দেশবাসীকে বলবো, যখন টাকা, মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন, সেগুলোকে নেড়ে চেড়ে দেখবেন, সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা, যেন আপনারা প্রতারিত না হন। রাজধানীতে এবার 2 সহোদর আওয়ামী লীগ নেতার বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নারিন্দা এলাকার একটি তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে কমপক্ষে 20 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। 6তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটের কয়েকটি সিন্দুক, স্টিলের লকার ও ব্যাগ ভর্তি পাওয়া যায় 1000 টাকার নোট। র্যাব বলছে এই বাড়িটি আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ছোট ভাই রূপন ভূঁইয়ার। চলতি বছর জানুয়ারিতে অস্ত্র, মানি লন্ডারিং সহ বিভিন্ন অপরাধে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। গোপন তথ্যের ভিত্তিতে লালমোহন শাহ স্ট্রিটের 119 নম্বর বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব 3-এর ভ্রাম্যমাণ আদালত। 6তলা ভবনের নিচতলাটি ছিল জনমানবহীন, তালাবদ্ধ। পরে তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্দুক ও লকার ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার। জব্দ করা হয় 5 কোটি টাকা মূল্যের এফডিআর-এর নথি ও ক্যাসিনো সরঞ্জাম। র্যাব ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, বাড়িটির মালিক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপল ভূঁইয়ার, যারা 2 ভাই বর্তমানে কারাগারে রয়েছেন। রাজধানীতে তাদের 2 ভাইয়ের মালিকানায় অন্তত 15টি বাড়ির সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি। র্যাব ধারণা করছে ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো কাণ্ডের অবৈধ টাকা রাখা হয়েছিল এই বাড়িটিতে। এনামুল হক যে রয়েছে এনু এবং রূপন ভূঁইয়াদের বাড়ি এটা, এবং এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। আমরা ধারণা করছি এখানে হয়তো 15-20 কোটি টাকা কম হবে না, হয়তো এটি যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারিটা আপনাদের দিতে পারবো। আর এখান থেকে প্রায় 5 কোটি টাকার মতো আমরা এফডিআর পেয়েছি, আর 2 ভাইয়ের নামে করা আছে। র্যাবের প্রাথমিক ধারণা, বাসাটি থেকে অন্তত 20 কোটি নগদ টাকা এবং এনামুল হক এনু ও তার ছোট ভাই রূপন ভূঁইয়ার নামে 5 কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। এসব টাকা গণনার পর বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত শেষে মামলা দায়ের করার কথাও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা অনেক দিন গোয়েন্দা নজরদারি দেখেছি, গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছি, করে আমরা এটা রেজিস্টার করতে পেরেছি এবং ফাইনালি আমরা উই গট দি মানি, আমরা সাকসেস পেয়েছি। এখন এনুরূপমের সাথে এই এলাকার আরও কেউ জড়িত আছে কিনা, ডেফিনেটলি এটা পরবর্তীতে আমরা যখন ইনভেস্টিগেশন করব আমরা অবশ্যই বের করতে পারবো এর সাথে আরও কোনো ব্যক্তি জড়িত আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।